শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি আছি। এখন বাজে 4:45, 4টার সময় উঠে গেছি। 4টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তাই যে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে, বাইরে বৃষ্টি হচ্ছে, তা উঠান ঝাড় দেওয়া যাবে না, বৃষ্টি হচ্ছিল জোরে জোরে। বাসি ঘরটা ঝাড় দিয়ে মানুষকে ডেকে ওই হচ্ছে রেডি হয়ে গেছে, এখনও আসেনি। তা ওর বাপি ফোন করলো যে টোটোকে আমি ফোন করেছি, বললো আসছে, তা এখনও আসেনি। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, এখনও হালকা হালকা একটু অন্ধকার আছে। তা ঠাকুরের নাম করে ভালোই ভালোই যাই। চলো যেতে যেতে সব বলছি। চলো মারে দিও, চলো। আমরা যখন বেরোচ্ছি বাবাকে ডেকে দিলাম, বললাম যে আমরা যাচ্ছি, কারণ যাওয়ার সময় তো তাকে তো ডাকতে হয় বাড়িতে কেউ থাকলে। তা বললাম ওই তালা মারার ব্যাপারটা বললাম কারণ আমি কোথাও যখন বেরোই, মানে যেখানেই যাই, ভেলুরে বলো বা যেখানেই বাবার বাড়ি, আমি কোনোদিনই ঘরে তালা মেরে থুয়ে যাই না। কারণ তালা মেরে থুয়ে যাবো, একবার আমি তালা মেরে থুয়ে বাবার বাড়ি যাচ্ছিলাম, সেই যাওয়ার মুহূর্তে সেরকম গন্ডগোল হয়েছিল। তারপর থেকে আমি আর তালা মারি না, কারণ আমার এখন জানি ঘরে চুরি হওয়ার মতন কিছুই নেই। তবু তালা মারি না, যাতে না বলতে পারে যে বৌমা কোনো জায়গায় যাওয়ার সময় ঘরে তালা মেরে থুয়ে যায়। তো বাবা বলছে তালা মেরেছিস? আমি বললাম না, তালা মারিনি, তুমি যদি পারো তালা মেরে দিও, না হলে ওরকমভাবেই পড়ে থাক, কোনো ব্যাপার নেই। তা আমরা তো 5টার আগেই বেরিয়ে গেছি। 6:10-এর মধ্যে আমরা কল্যাণীতে এমসের সামনে পৌঁছে গেছি তাড়াতাড়ি। আমি ভাবতেই পারিনি যে 1 ঘন্টার মধ্যেই আমরা এসি নগরুকড়া হরিঙ্গাটা পার করে জাগুলি দিয়ে আসিনি। একটা দিদিভাই বলছিল জাগুলিতে বাড়ি, যদি পারে আমার সাথে দেখা করবে। দিদিভাই আর ফোনও করেনি, আর আমিও ভালো হয়েছে ফোন করেনি, কারণ আমরা জাগুলি দিয়ে আসিনি। আমি ভেবেছিলাম হয়তো জাগুলি দিয়ে যাবে। তারপরে দেখি হরিঙ্গাটা পার করে একটা ভিতরের রাস্তা দিয়ে গেল, একদম দেখি 1 ঘন্টার মধ্যে আমরা কল্যাণী এই যে এমসের সামনে চলে এসেছি। আর এসে তো দেখছি শুধু লাইন আর লাইন, কি করব বুঝতে পারছি না। আমি তো প্রথম এসি, কোনো যে বুকিং করেছে কোনো তো সেরকম কাগজও আমার কাছে নেই। এদিকে বৌদি বেরিয়ে গেছে, ও একটু মানে মা রান্না বসিয়েছে, রান্নাটা করে ভাত নিয়ে আসবে। তো এবার ও তো কাটা গাড়িতে আসবে, একটু তো লেট হবেই, চাকদার থেকে আবার গাড়ি পাল্টাতে হবে, কল্যাণীর মোড়ে আসবে, আর আমরা তো ডাইরেক্ট গাড়িতে এসি। আমি এসে দেখছি এখানে হাজার হাজার লোক লাইন, কারণ মানুষ যে ইংলিশ স্যার পড়ায়, উনি বলেছিল যে আমি মেয়েকে নিয়ে গেছিলাম কানের ব্যাপারে, তাই আমি নামিয়ে দিয়ে এসেছিলাম, 4টের সময় গেছিলাম। তা ভীষণ লাইন হয়, আমি শুনেছি ওর মাস্টারমশাইয়ের কাছে, বা বিনীতারাও নাকি এমসে দেখায়, যারা দেখায় বা আসে তাদের মুখে শুনেছি। তা আমি আজকে নিজে চোখেই সেটা দেখছি। আমি দেখি কোথায় লাইন, কি করব, কাকে জিজ্ঞাসা করব। তারপরে সিকিউরিটি দাদাকে জিজ্ঞাসা করলাম যে স্যার আমাদের তো এমএলএর কোঠায় নাম লেখানো, কি করব? বললো সবার লাস্টে যে লাইনটা যাচ্ছে তখন ভিতরে ঢুকে যাবে, এখন ঢুকতে হবে না, এই লাইনের ভিতরে ঢোকার নিয়ম নেই। তা লাস্টে এই যে এমসের ভিতরে ঢুকে গেলাম। যারা যারা এসো তারা তো চিনতেই পারবে এমসে, আর যারা আসুনি তারা দেখে নাও। তা দেখো মানুষকে মানুষ না হলেও 6-7 হাজার মানুষ। আর আমার ভিডিওটা একটু মন দিয়ে শুনবে এমসের ব্যাপারে, হয়তো সবার কাছে ভালো, আমার কাছেও ভালো লেগেছে। মানে প্রথমে যে লাইন দিতে হয়, একটা মানুষকে কত হেনস্থ হতে হয়। তাই ভাবি যারা বৈশাখ জ্যৈষ্ঠী মাসে এই গরমের মধ্যে আসে তারা কি করে। আর আজকে বৃষ্টি তো ভোরবেলার থেকে, মানে কালকে রাতের থেকেই বৃষ্টি হচ্ছে সমানে। তবু আজকে একটু হালকা ঠান্ডা আছে। ঠান্ডা থাকলে কী হবে, দেখবে একটা 6-7 হাজার লোকের ভিতরে কিন্তু একটা ভীষণ গরম। এই লাইনটা হচ্ছে যারা মানে এই এখন আর কি বুকিং করবে, যাদের এমএলএ কোঠায় বা অনলাইনে বুকিং করে। মানুকে একটা চেয়ারে বসিয়ে রেখেছি। তা ওর বাবাই আমার পুরনো ফোনটাই ভিডিও কল করেছিল। দেখো উপরে একটা পাখা নেই, মানুষ কি করে লাইনে দাঁড়ায়। হ্যাঁ, একটা এমস নাম করা জায়গা, এখানে না হলেও 6-7 হাজার লোক দাঁড়িয়ে আছে। প্রথমে আমি 1 ঘন্টা একটা লাইনে দাঁড়িয়ে আছি, একটাই সিকিউরিটি, 6-7 হাজার লোক
লোকের মধ্যে একটা মাত্র সিকিউরিটি তাও বক্তৃতা দিচ্ছে। কি বক্তৃতা দিচ্ছে মানে শোনায়, ঠিক করে শুনতেও পাচ্ছি না। প্রথমে একটা লাইনে দাঁড়িয়েছি, 1 ঘন্টা দাঁড়ানোর পরে বলছে এটা বুকিং, মানে যারা অনলাইনে বুকিং করে এটা এমএলএর কোঠায় না। আবার আরেকটা লাইনে আধ ঘন্টা দাঁড়ানোর পরে বলছে যে এই লাইন না, এমএলএ কোঠায় অন্য লাইনে। কেমন রাগ ওঠে বলো, সেই 6টার থেকে লাইনে পুরো 9টা অবধি 4 ঘন্টা লাইনে। আমার মনে হচ্ছিলো ওখানেই আমার স্ট্রোক হয়ে আমি মরে যাব। এত শরীরের মধ্যে অস্থির অস্থির লাগছিলো। রাতে খাইনি, এমনি ভালো লাগছিলো না, তার জন্য খাইনি, শুধু বাবাকে ভাত করে দিয়েছিলাম কালকে রাতে। আমার শরীর পুরো জামা, মানে সবাই হয়তো এরকমই অস্থির অস্থির, সবার কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, যারা বয়স্ক মানুষ, যারা বাচ্চা নিয়ে আসছে। একটা ফ্যান নেই, একটা এইমস নাম করা জায়গায় যদি একটা ফ্যান না থাকে 4 ঘন্টা লাইন দেওয়ার পরে। যাই হোক, আমরা টুকন পেয়ে এখানে চলে এসেছি, তখন 9টা বাজে টুকন পেয়েছি। আর মা রান্না করে, মা ভোরবেলা উঠে রান্না করে পাঠিয়েছে, কারণ মানু তো বাইরের খাবার খাবে না। একদম মানুর পছন্দ রান্না করেছে, আমি বলিনি, জানি না যে রান্না করে পাঠাবে। ঝিঙে পোস্ত আর ঘরের যে মটর, মানে কালাইয়ের ডালের বড়ি আর মটরের ডালের বড়া করেছিল, আলু দিয়ে তরকারি। মনে হচ্ছে মায়ের হাতে রান্না না তো, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। আর মা জানে মানু কি পছন্দ করে, সেই রান্নাটা করেই পাঠিয়েছে। মায়ের হাতের এই ঝিঙে পোস্ত মানু ভীষণ ভালো খায়, একটু ভাতটা বেশি করে পাঠিয়েছে। আমি কাজলকে বললাম তুই কটা খা, আমিও কটা খাই। তা বললে মেয়ে আগে খেয়ে নিক তারপরে। যাই হোক, আমরাও দুজন খেলাম। খেয়ে যখন আমরা ওখানে গেছি 9টা বাজে, তখন 100 কত নাম্বার টুকন গেছে, আর আমাদের 412 নাম্বার হচ্ছে টুকন। মানে মনে করো 9টা তো 11টা, 11:30 বাজবে আমাদের ভিতরে ঢুকতে ঢুকতে। তা খেয়ে দিয়ে এই যে মামি ভাগ্নি আগে, আমি পিছনে যাচ্ছি। তারপরে গিয়ে দেখছি যে 300 কত নাম্বার হয়েছে, এক একজন 20-25 জন করে ঢুকাচ্ছে। জানি না, এখানে তো 9টা অবধি লাইন দিয়েছি, আর এখানে এসে জানো কি হয়েছে, প্রথমে এক লাইন দিয়েছি, বলছে না আর এক লাইন। এখানে 10 টাকা দিয়ে বই করলাম, তোমরা যেটা এমসের বই করতে হয়, যে এই বইটা করার পরে সিকিউরিটি তো সবই ভুলভাল বলে ওই টিভির সামনে দাঁড়িয়ে থাকো। আমার নাম্বার হচ্ছে 00 কত যেন ছিল। তারপরে একজন আমাকে পাশ থেকে বললো ওই কাউন্টারে চলে যাও। ওই কাউন্টারে গিয়ে বললাম আমি ডেন্টিস্টের ডাক্তার দেখাবো। তারপরে উনি বললো 4 তলায় চলে যাও। লিফটে আমি এরকম লিফট দেখিনি, নাহলে 30-40 জন একসাথে তুলেছে। যাই হোক, উপরে গেলাম, খুঁজে খুঁজে সিকিউরিটি ঠিক করে বলতেও পারছে না ডেন্টিস্টটা কোথায় বসে। দেখলাম 4 তলায় একদম সবার লাস্টে ডেন্টিস্ট। আর এই যে এমস যারা এসছো তারা তো জানোই। তা কাজল আসার সময় একটা থামস আপ এনেছিল, ওটা গরম হয়ে গেছে, আমি আর খাইনি, আমার ভালো লাগছে না, একেতেই মন মেজাজ ভালো লাগছে না। তার মধ্যে মানুর সকালবেলা এত দাঁতে যন্ত্রণা করছে, ও কিন্তু খালি পেটেই একটা ওষুধ খেয়ে নিয়েছে। বলছে মা আমার শরীরটা অস্থির অস্থির করছে, ভীষণ গরম লাগছিল বাইরে। তাই এই যে মানু বিএমটির ডায়েরি নিয়ে বসে আছে, ভিতরে কখন ডাকবে জানি না, প্রায় 12:30 বেজে গেছে, এখনও ডাকছে না। বাইরে তো অনেক জায়গায় লাইন দিয়েছি, আর মাইকে শুধু প্রচার করছে যে ভিডিও করবে না, কেউ ভিডিও করবে না। ও মানুকে এই যে ডাক্তার দেখানোর পরে বললো ক্যাশ কাউন্টারে পেমেন্ট করে আসতে। তা আমরা 3 জনই, আমি যাচ্ছিলাম পেমেন্ট করতে, ওরা বলছে ওরাও যাবে। তা নিচে এসে পেমেন্ট করে, কারণ মানুষ দাঁত এক্সরে করবে, ডাক্তারকে বিএমটি ডায়েরি তো সবই দেখিয়েছি। জানি না এখন কি হবে, কি রিপোর্ট আসবে। এখানে বসে রয়েছি, এটা আমার বৌদি পিছন থেকে ভিডিওটা করে দিয়েছে, বড় বৌদি ও করেছে, পরে দেখলাম হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। এই যে সব ওই ঘর থেকে ডাক্তার দেখে দেখে বেরোচ্ছে। তো এক্সের যে কি রিপোর্ট আসলো বললোই না, আর জানতেও পারলাম না এক্সরে, ওর যে দাঁতের এক্সরে করলো কি রিপোর্ট আসলো। দেখো এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমাদের মানে কবে দেখবে, আমি তো ভেবেছি 1-2 দিনের মধ্যেই দেখবে। দেখো এইখানে যে দাঁত ক্লিন করে, পরিষ্কার করে, যাই করুক, একটা লোক কিন্তু নেই, একটা লোক নেই। মানুকে তো দেখলোই না কোনো ডাক্তার। একটা ডাক্তার দেখার পরে বলছে ডেট দেবে, আমি ভাবলাম হয়তো 1-2 দিন পরে আসতে হবে। দেখো এখানে দাঁড়িয়ে রয়েছি, প্রত্যেকটা ঘর খালি, প্রত্যেকটা ডাক্তার এমনি বসে রয়েছে, কিন্তু এত যে পায়ে ধরলাম, একটা মানে মানুকে দেখলোই না। আমার বৌদি হাওয়াও করে কান্না করলো, পায়ে ধরলো, আমি ধরলাম, দেখলোই না। এখন কি করা যাবে, প্রায় ও তারপরে বললো তোমরা 2টোর পরে বসো, দেখি ডেট কিছু করা যায় নাকি। কি বলেছে না বলেছে সবটাই তোমাদের মানে বাড়িতে গিয়ে বলবো, ঘরে গিয়ে। তা প্রায় এখান থেকে আমরা বেরোতে 3:30 বেজে গেছে। এখন তো বাড়ির দিকে যেতে হবে, আর ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। কাজলকে বললাম চল তোকে কল্যাণী মোড়ে নামিয়ে দেবো, তুই ওখান থেকে রানাঘাটের স্প্রে বা কৃষ্ণনগরের স্প্রে ধরে নিবি, নেমে যেতে পারবি। তা কাজল এই যে নেমে গেল। মানুর ক্লিপগুলো যখন ওকে এক্সরে করতে নিয়ে গেছিলো, ক্লিপগুলো ওর মামি মাথায় পড়েছিল, সেইগুলোই খুলে নিল। আর এই যে সকাল 9টায় খেয়েছি, আর ভাত খাওয়া হয়নি।
এই যে মানু ওর মামিকে টাটা দিল। ভীষণ মানে এত বৃষ্টি হচ্ছে, মুষলধারা বৃষ্টি, দুই পাশের পর্দা মানে ধরে রাখতে পারছি না, এত বৃষ্টি। বিএমটি পেশেন্টদের কোনো দিনও বৃষ্টিতে ভেজা যাবে না, তার তো নিশ্চয়ই কারণ আছে, সেটা মানে বলতেও মুখে ভালো লাগে না। তা আর কী করা যাবে, মানু যাতে না ভেজে, আজকে মানুর আমি রেনকোটটাও আনি নাই পর্যন্ত, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি তো বাড়ির সামনে গিয়ে দেখি আমার হাঁটু জল হয়ে গেছে বাড়িতে। তা মানুর দেখো একদম শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে, সেই সকাল 9টায় একগাল ভাত খেয়েছে, আর এখন প্রায় 4টে বেজে গেছে, যাচ্ছি আর কি রাস্তা দিয়ে। তা 4টে বেজে গেছে, যেতে যেতে প্রায় অর্ধেক রাস্তায়, হাফ রাস্তায় চলে এসেছি। 4:30 পৌনে 5টা বেজে যাবে বাড়ি যেতে যেতে। তো ওর ক্লান্ত লাগছে, বলছে মা আমি না একটু ঘুমাবো। পরে আমার ওড়নাটা দিয়ে আমি সিটগুলো মুছে আমার কোলের মধ্যে একটু বললাম একটুখানি ঘুমা। একদম মেয়েটা আজকে 4-5 দিন ধরে না খেতে খেতে একদম একটুখানি হয়ে গেছে। তাহলে তোমরা বলো কেমন ডাক্তার, এত ওদের হাতে পায়ে ধরলাম, হাওয়াও করে কান্নাকাটি করলাম। যে ডাক্তারবাবু, এই মেয়ে ডাক্তার ছিল, যে ম্যাডাম একটু দেখুন, ওর অবস্থা মানে খুবই খারাপ। ওর বিএমটির ডায়েরি মাইরি কিন্তু সব দেখলো, কিন্তু সব দেখার পরে ও দেখলো থ্যালাসেমিয়া মেজর, সবটা দেখার পরেও বলছে আমাদের কিছু করার নেই, যেটা আমাদের নিয়ম সেইভাবেই আমাদের চলতে হবে। তো এই যে মানু বাড়ি এসে ক্লান্ত হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে কোনো ভিডিও করিনি। একদম দেখো গালটা একদম এত পরিমাণে ফুলে, পুরো মুখটা ফুলে গেছে। আর 1.5 কিলো ওয়েটও কমে গেছে, 22 কিলোর থেকে 20 কিলোতে চলে এসছে, 20 কিলো 500 হয়েছে। পুরো এক সপ্তাহে ও 1.5 কিলো ওয়েট কমে গেছে। তা আমি আর বাড়ি এসে কোনো ভিডিও করতে মন চায়নি। তারপরে ওকে একটু চা করে দিয়েছিলাম সন্ধেবেলা, আমিও চা খেয়েছিলাম। তারপরে আলু সিদ্ধ ফেনা ভাত বসালাম। বন্ধুরা, এমসের থেকে আসার পরে আর মানে সেরকম একটা ভিডিও করিনি, তোমাদের সাথে এখন সবটাই বলবো। তোমরা কমেন্টে অনেকেই বলেছিলে যে তোমার দাদাকে বলো। আমি বলার আগেই দাদাই যেটা আর কি এমএলএর কোঠায় যেটা আর কি নেয়, তা ভেবেছিলাম এইমস মনে হয় ঠিক কলকাতা সরকারি হসপিটালগুলোর থেকে একটু অন্যরকম হবে। তা আজকে তো গেলাম, তোমরা সবটাই পুরোটা দেখলে। এবার ডাক্তার দেখলো, উনি হয়তো যাই হোক হিন্দি কথাই বলে, ডাক্তার দেখলো, দেখার পরে বললো এক্সো করতে। এক্সো করে তো সবই করলাম। তোমরা যদি শোনো তাহলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। দেখো একদম পুরো মুখটুক ফুলে গেছে, এখন খেতে পাচ্ছে না। তা এই যে এমসের বই, যারা এমসে যাও তারা তো জানোই। আর এই যে বিল পেমেন্ট করে এক্সও করা হয়ে গেল। তা গালটা যে এক্সও করেছে, কি হয়েছে না হয়েছে, আমি মোবাইল টস মেরে দেখি, ওর ওই মানে যে জায়গাটা ফুটো একদম পুরো সুরঙ্গ হয়ে গেছে, একদম পুরো সুরঙ্গ। ভাবছি ওইখান থেকে শীত দ্বারার থেকে না ইনফেকশন হয়ে যায়। সারাক্ষণ এই একটাই আমার মাথার মধ্যে, আজকে 3-4 দিন ধরে মাথা যন্ত্রণায়। দেখো এসে এক গাদা তেল দিয়েছে, আমার মাথা যন্ত্রণাই কমছে না। তা চা খেয়ে এই আলু সিদ্ধ ভাত ফেনা ভাত করেছি, কারণ ও চাবাতেই পারছে না, কি খাবে। তাহলে তোমরা বলো, এই মুহূর্তে একটা বাচ্চা যদি না খেতে পারে। এবার ডাক্তার দেখলো, এক্সরে দেখলো, দেখার পরে ডাক দেওয়ার পরে এই বইতে আমি বললাম, আমি বললো কি আবার আসতে হবে। আমি বললাম ঠিক আছে, মানে 1-2 দিন পরে হয়তো দাঁত ক্লিন বা দাঁত তুলবে, এরকম কিছু একটা করবে। ও বাবা, সেই তোমরা জানো কবে ডেট দিয়েছে? তোমরা শুনলে ওরাও মানে শুনলে নিজেরাই পাগল হয়ে যাবে। মানুকে নেক্সট ওপিডি দিয়েছে 2026 জানুয়ারি মাসে। আমার ভিডিওটা তোমরা যদি ভালো করে দেখো, এখন বাচ্চাটা খেতে পাচ্ছে না, ওর মানে দাঁতে এত যন্ত্রণা, এইদিকে কোনো ডাক্তার দেখছে না, ওর গায়ে হাত দিচ্ছে না, কারণ যেহেতু বিএমটি স্পেশাল, ও দেখবে না কেউ। তার জন্যই তো আমরা এমসে গেছি। ডেট দিয়েছে 2026 জানুয়ারি মাসে। এটা হচ্ছে মানে আগস্ট, না আগস্ট এখনো পড়ে, ওই জুলাই বাদ দাও, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে 6 মাস পরে। এটা একটা কোনো কথা? এই যে এখানে লিখেই দিয়েছে 6 মাস পরে। এটা মানে এমস 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 জানতাম ভালো, কল্যাণী এমস, কিন্তু 6 মাস পরে ও দাঁত দেখবে, এর মধ্যে আর দেখবে না। তারপরে এই কথা বললো, তারপরে বললো 1 নম্বরে চলে যাও। তোমরা দেখো আমার বৌদি মানু দাঁড়িয়েছিল যেখানে, ওই জায়গায় যে দাঁত ক্লিন করে, একজনকে দেখলাম ক্লিন করলো, পুরো ফাঁকা, ডাক্তাররা এমনিই বসে রয়েছে। কিন্তু আমি এত প্রথমে তো একজনের সাথে একটু মানে ঝগড়া বেঁধে গেছে,
আমি বলছি যে আমি ভেলুরে যাব, আপাতত আমাকে একটা মাস ওর সামনে পরীক্ষা, অনেক বুঝিয়ে বলেছি যে ওর একটা জীবনের লাইফে এত কষ্ট করে পড়াশোনা করছে, ওর পরীক্ষাটা না দিতে পারলে বলছি কি আপনার কথা মতন হবে নাকি, আমাদের যেটা রিলস সেটাই তো আমাদের মানতে হবে এখানে, যে যেরকম নিয়ম এরকমভাবে আমাকে ধমকি দিল। আর কি করব, আমার বৌদিও বুঝিয়ে বললো, আমার থেকে আরও ভালো বলতে পারে, ও আরও ভালো ইয়ে করতে পারে। বলার পরে বলছে ঠিক আছে আপনি 2টা 2:30 অবধি ওয়েট করতে পারবেন? আমরা বললাম হ্যাঁ। তারপরে ডাক্তার আসলো, পুরো ফাঁকা, মানে একটা পেশেন্ট নেই ভিতরে ভিতরে, যেখানে দাঁত ক্লিন করে। তাহলে দেখলে একটা বাচ্চারা দেখলে কি হয়। আসার পরে বললাম, বলো না কিছু কিছু করতে পারবো না আমরা। তো বড় বৌদি হাতে পায়ে জড়িয়ে ধরলো, আমি কত কান্নাকাটি করলাম যে আমার মেয়েটার কী হবে। বলছে কিছু করার নেই। যে তাহলে ও এখন এই 6টা মাস কী করে চলবে। আমার তো মনে মনে রয়েছে, আমি তো ভেলুরে তো 1.5 মাসের মধ্যেই যাবো। বলছি কি 6 মাস, বলছে কিছু করার নেই, আমাদের অনেক পেশেন্ট রয়েছে। আমি বলছি একটা বাচ্চা খেতে পাচ্ছে না, ওর এরকম বিএমটি হয়েছে, এত মেডিসিন চলছে, ও কি করে বাঁচবে। আর সামনে ওর এখনও অনেক লড়াই রয়েছে, ওর ভ্যাকসিন নিতে হবে, ওর এখন অনেক শক্ত থাকতে হবে। ও 1.5 কিলো ওয়েট কমে গেছে 1 সপ্তাহে। ওয়েট করেছে 1.5 কিলো ওয়েট কমে গেছে, 21 কিলো 22 কিলো ছিল, 20 কিলো হয়ে গেছে। তাহলে 1.5 কিলো ওয়েট কমে গেছে 1 সপ্তাহে না খেতে পেরে। বলছে কিছু করার নেই, তাহলে তোমরাই বলো। হ্যাঁ, আমি ভিডিওতে কিছু বলতে চাই না, কারণ অনেকেই বলবে হ্যাঁ তুমি কলকাতার নামে এই বলছো সেই বলছো, সেটা না। আজকে একটা বাচ্চা খেতে পাচ্ছে না, অসুস্থ না, 6 মাস পরে আমাকে দাঁতের ডাক্তার দেখবে, এটা কোনো নিয়ম? তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে আমি বলছি কি ম্যাম কিছু একটা ওষুধ দেন, ও জ্বরের ওষুধ কত খাবে, কারণ ওর যে ইংলিশ স্যার ভীমদা বলে গেছে যে রিমি এত জ্বরের ওষুধ খাবি না, জ্বরের ওষুধ মানে তোর ক্ষতি হবে, তুই তো তখন বললো কি ঠিক আছে আমি একটা ওষুধ লিখে দিচ্ছি। তারপরে ওষুধটা লিখে দিল, এই যে ওষুধটা লিখে দেওয়ার পরে দেখলাম ভীষণ লাইন। ওখান থেকে নিয়ে নিই আমরা, বাইরের থেকে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিলো তো তোমাদের সাথে শেয়ার করিনি। বৌদি আর আমি ওকে টোটোতে বসিয়ে আসার সময় তো প্রচুর বৃষ্টি, বাড়িতে এসে দেখি হাঁটু অবধি জল হয়ে গেছে, আর ভিডিও তো তোমাদের সাথে শেয়ারই করিনি। তাই বৃষ্টির মধ্যে ভিজে এনেছি। এই একটা মাত্র ওষুধ দিয়েছে, এই ওষুধটা আজ থেকে 1 সপ্তাহ আগে ওকে ওর ইংলিশ স্যার লিখে দিয়ে গেছিলো, দেখি সেই ওষুধটাই দিয়েছে। তাই এখন এটা বুঝছি যে এমসের ডাক্তারের থেকে মনে হয় ওর মাস্টারমশাইয়ের মনে হয় বেশি যোগ্যতা। এই ওষুধটা 1 সপ্তাহ আগেই লিখে দিয়ে গেছিলো যে রিমি এই ওষুধটা এনে তুই খাবি, এই কথা বলে গেছিলো। তাই বললাম উনি মাস্টারমশাই মানুষ, উনি দাঁতের ওষুধের সম্বন্ধে কি বুঝবে। পরে লেখার সঙ্গে সঙ্গে মানু তো দেখে ফেলছে, মা এটা তো স্যারই তো আমাকে 1 সপ্তাহ আগে ওষুধটা লিখে দিয়ে গেছে। তা অভিজিৎ ভাই বললো হ্যাঁ ওষুধটা ভালো, আমিও ও গুগলে দেখলো, অভিজিৎ ভাইকেও সিএমসির থেকে এই ওষুধটাই দিয়েছে। তাহলে এবার তোমরাই বলো, এই একটা ওষুধ দিয়েছে, দাঁতটা না দেখলো না কিছু করলো, কিচ্ছু করেনি। আরে এক্সও করলো, এক্সের যে রিপোর্টটা আসলো কি হয়েছে সেটাও পর্যন্ত বললো না, সেটাও বললো না আমি পয়সা খরচা করে যে এক্সও করলাম। তাহলে তোমাদের একটা কথা বলি, 2021-এ লকডাউনের পরে আমরা 2021-এ সিএমসিতে গেছিলাম, মানে ওর স্পিলিং অপারেশন করতে। 2022-এ 19শে জানুয়ারি হয়েছে স্পিলিং অপারেশনটা। আমি প্রথম ভেবেছিলাম এনআরএসে কলকাতায় করব, তার আগে তো আমার ভেলুরে যাওয়া লকডাউনে বন্ধ হয়ে গেছিলো। তার মধ্যে মাথার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, শাশুড়ি মা মারা গেছে 2019-এ, অনেক ঝড়ঝাপটা গেছে। যাই হোক, তারপরে ওই মানুকে 2021-এ বলেছে ওর স্পিলিং অপারেশন করবে, আমার ডেট দিয়েছিল 2026-এ, 21, 22, 23, 24, 25, 26 ওর যে স্পিলিংটা, তখন অলরেডি ওর পিলাটা প্রায় 1.5 কিলো ওয়েট হয়ে গেছিলো, মানে একটা বাচ্চা যেমন মানুষের পেটে থাকে সেরকম প্রায় 1.5 কিলো ওয়েট হয়ে গেছিলো। তারপরে কি আমাকে টাইম দিয়েছে যে না ওদের সরকারি খাতায় কোনো নিয়ম নেই, আর 6 বছর পরে ওর স্পিলিং অপারেশন করবে, পিলা অপারেশন 6 বছর পরে কলকাতা এনআরএসে, আমি নাম ধরেই বলছি। আমি সেই মুহূর্তে তখনই আমি ডিসেম্বরেই চলে গেলাম, 2021-এ ডিসেম্বরে চলে গেলাম, 22-এ ওর অপারেশন করলাম, 19শে জানুয়ারি 4-5 দিনের মাথায় বাড়ি চলে এসেছিলাম। তারপরে তাহলে তোমরাই বলো, 2022-এ আমাকে 21-এ এই কথা বলেছে, 21-এ মানে ডিসেম্বরে বলেছে, 21টা বাদ দাও, 22, 23, 24, 25, 26 মানে 5 বছর পরে ওর স্প্লিং অপারেশন করতে হবে। আর এই 5 বছরে আমি এখনও তো 26 পরেই নি, এই 5 বছরে ওর পিলা অপারেশন করেছি, টনসিল অপারেশন করেছি, নাক অপারেশন করেছি, এমনকি সব থেকে যেই ট্রিটমেন্টটা মেন বন মেরু ট্রান্সপ্ল্যান্ট সেটাও পর্যন্ত করে ফেলেছি এই 5 বছরে। আর আমার এই যদি এনআরএসের অপেক্ষায় থাকতাম তাহলে জীবনে আমার মানুর বন মেরু ট্রান্সপ্ল্যান্ট হতো না। আমি কারোর কথা শুনিনি, নিজের দায়িত্ব মেয়েকে নিয়ে আমি চলে গেছি, ওর বাপি তো তখন ব্যাঙ্গালোরে থাকতো, নিজের দায়িত্ব মেয়েকে নিয়ে চলে গেছি, কারোর কোনো কথা শুনিনি। এখানে 3টে ভ্যাকসিন দিতে গিয়ে আমি 1 মাস গরমের মানে
প্রথমে যখন ওর এই অপারেশনটা করবো, যখন মাসে লকডাউনের থেকে ওর মাসে যখন 4টে করে রক্ত লাগছিল ভ্যাকসিনের জন্য, আমি ছিলাম, আমার মামা শ্বশুরও ছিল, ওই দিক দিয়ে মামা শ্বশুরও আসতো, ভাসুর। এক ভ্যাকসিন খুঁজতে গিয়ে আমি কলকাতায় মানে হন্যন্ন হয়ে গেছি, পাইনি। এখানে বলছে 3টে ভ্যাকসিন দিতে হবে, ওখানে একটা ভ্যাকসিন আমার হয়ে গেছে। তা যাই হোক বন্ধুরা, জানো না মানে আজকে এত কান্না পাচ্ছিল, মানুষ রয়েছে তো তোমাদের সামনে কিছু বলতেও পারছি না, সইতেও পারছি না, মনে হয় যেন কি নিজের জীবনটাই শেষ করে দিই। মানে যে আজকে 14 বছর ধরে একা একা লড়াই করছি, আর পুরো দীর্ঘ 8 বছর ধরে পুরো একার লড়াই। হ্যাঁ, বাবার বাড়িরা তো অবশ্যই আসে, যখনই হসপিটালে ভর্তি হই মা নাই বৌদি তো আসে, ছোটো বৌদি মাঝে মধ্যে আসে, নাই বড় বৌদি, আর মায়ের যত দায়িত্ব আমার প্রতি। এবার মানুষ বাপির তো কিছু করার নেই, বাইরে তো থাকতেই হবে, তারও তো মেয়ের ট্রিটমেন্টের জন্য টাকা পাঠাতে হয়, প্রাইভেটের মাইনার জন্য টাকা পাঠাতে হয়। মাঝে মধ্যে মনে যেন কি মানে আর করার মতন না, যে আর ভালো লাগে না। এক লড়াই 14 বছর ধরে লড়াই করে যাচ্ছি, মনে যেন আর ধৈর্য সহ্য সব যেন মনে যেন হারিয়ে ফেলছি কোথায় যেন। তো এই হচ্ছে এইমসের ব্যাপারে। তোমরাও কমেন্টে বললে হ্যাঁ ভালো ভালো, গিয়ে কোনো লাভই হয়নি পর্যন্ত। কী যে এক্সো রিপোর্টটা আসলো সেইটাও পর্যন্ত বললো না, কী রিপোর্ট আসলো। তো এই হচ্ছে এইমসের ব্যাপারে। এই ওষুধটা দিয়েছে, আগে যদি জানতাম, স্যার তো লেগেই দিয়ে গেছিলো, ওর ইংলিশ স্যার, আমি আগেই নিয়ে আসতে পারতাম। তা আজকে যখন লাইনে দাঁড়িয়েছিলাম, একটা ফ্যান নেই ওই জায়গায়, ফ্যানের ব্যবস্থা নেই, মানে তখন আমার মাথা ঘোরাচ্ছে পর্যন্ত। কালকে রাতে খাইনি, এমনি দেখো মুখ টুক একদম পুরো ফুলে আসে। কি করবো এখন, কোথায় যাব, তোমরা কমেন্টে জানিও কি করব এখন। পরীক্ষা চলে এসছে, তার মধ্যে আর 4 দিন বাকি পরীক্ষায়। বড় বৌদি তো বলছে, ও এমনই একটা মেয়ে, বলছে তুমি কালকে টিকিট কেটে চলে যাও, পরীক্ষা দেখা যাবে, পরীক্ষার চিন্তা, পরীক্ষা আগে তো মেয়ে সুস্থ হোক। ওর তো কোনো তুলনাই নেই, যতক্ষণ পারে ওর নিজের গায়ের গয়না সব খুলে আমার মানুষজনে দিয়ে দেয়, এমন একটা মেয়ে। যত বলবো ততই কম বলা হয়ে যাবে। এখনকার যুগে এরম বৌদি পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ অবশ্যই, আমার নিজেরও তো ভালো হতে হয়। তো এই হচ্ছে ব্যাপার, এখন কি করব। বৌদি বলছে তুমি ভেলুরে চলে যাও, সে 1.5 মাস দেরি আছে, এখন কি করবো, মাত্র 4টে দিন বাকি পরীক্ষায়। পরীক্ষাটা ও খালি একটা কথাই বলে, আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, আমি যা নাম্বার পাই আমার সেটা আমি সলিড নাম্বার পাবো, ওর খালি মুখে এই একটাই কথা। যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্টে বলো এখন আমি কি করব এই মেয়েকে নিয়ে। এইমসের গতি তো তোমরা আজকে দেখলে।